আজ আমি দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সঙ্গে আপনাদের একটা ইউটিউবে ছোট্ট ব্লগ দেখাবো। এটা হচ্ছে হাওড়া জেলার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত সদস্য আশ্রম, উপদেষ্টা রামকৃষ্ণ মঠ ও মিশন, আর বেলুড় মঠ, হাওড়া, পশ্চিমবঙ্গ। তা এটা হচ্ছে দেউলপুরে অবস্থিত, পাঁচলা জেলা, আর হচ্ছে হাওড়ায়। তা এবার থেকে উঠে ধুলাগড়ের উদ্দেশ্যে চললাম। আপনাদের এখন নিয়ে যাব দেউলপুর। এই রবীন্দ্র সদন থেকে উঠে ধুলাগড়ের উদ্দেশ্যে যাচ্ছি বাসে করে। আজকে দেউলপুর রামকৃষ্ণ আশ্রমে আপনাদের নিয়ে যাব। এই এই বাসে করে ধুলাগড়ে নামলাম। বাগনান বাস থেকে নেমে এবারে আমি দেউলপুরের উদ্দেশ্যে যাব। ধুলাগড় হয়ে আপনারা হচ্ছে ডান দিকে পার হয়ে টোটো ধরে দেউলপুরের উদ্দেশ্যে আজকে চললাম রামকৃষ্ণ আশ্রম। একা অটো রিজার্ভ করে 50 টাকা ভাড়া দিয়ে এখন দেউলপুরে রামকৃষ্ণ আশ্রমের দিকে যাচ্ছি। এখন আমি দেউলপুরের উদ্দেশ্যে চলেছি অটো করে ধুলাগড় থেকে নেমে। এবারে আজকে রামকৃষ্ণ আশ্রম নিয়ে যাচ্ছি। রামকৃষ্ণ আশ্রম, এটা কি রামকৃষ্ণ আশ্রম? তো চলুন নিয়ে যাই। শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘ আপনাদের নিয়ে যাচ্ছি, এবারে দর্শন করাবো। এ হলো শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘ, দেউলপুর, হাওড়া। এই হলো বাইরের চূড়া বিশিষ্ট, দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে, ফুটিয়ে তুলেছে। আজ আমি আপনাদের দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সঙ্গে এনেছি। চলুন আপনাদের মন্দির দর্শন করাই। মানে কি সুন্দরভাবে মন্দিরটাকে এখানে গড়ে তুলেছে দেখুন। মানে আমার নেই, চূড়াগুলো তো দেখার মতন, আর এত সুন্দরভাবে গড়ে তুলেছে। চলুন আমি মন্দির আপনাদের দর্শন করাই। এত সুন্দরভাবে মন্দিরটাকে গড়ে তুলেছে, মানে না এখানে না এলে বুঝতে পারবেন না। এই যে গ্রাম্য পরিবেশে এত সুন্দর, মানে এখন আর গ্রাম্য কি আর বলবো, কিছুই তো এখন গাছপালা সেরকম নেই, তাও মানে তুলনা নেই। অনেক রামকৃষ্ণ মিশন মঠ দেখেছি, এখানের কিন্তু আলাদাভাবে এরা তৈরি করেছে। আপনাদের চলুন নিয়ে যাই মন্দিরে। গর্ভগৃহে কি সুন্দর হল রুম, বসার জায়গা তুলনা নেই। আজ এখানে এই সন্ধেবেলা হবে, আমি অনেক দূর থেকে আসছি। তা আপনাদের এই রকম মঠ মন্দির মেলা এরম দেখাতে থাকবো। দেখুন পদ্মের এখানে রামকৃষ্ণদেবকে কি সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। একদম যে বেদিটা বানিয়েছে পাথরের, মানে এত সুন্দর বলার মতন নয়। তার পাশে হচ্ছে মধ্যিখানে হচ্ছে আপনার রামকৃষ্ণদেব, তারপরে হচ্ছে আপনার বাঁদিকে হচ্ছে
সারদামণি, মা সারদামণি, আর ডান দিকে স্বামী বিবেকানন্দ। আর এই মন্দির যেভাবে বানিয়েছে মানে তুলনা নেই। এখন মন্দিরে সন্ধ্যাবেলা আরতি হবে, আমি তো আর থাকতে পারবো না, সেই জন্য দেখাতে পারছি না। আপনারা এই মন্দিরে পারলে একবার আসবেন, এই সেবাব্রত আশ্রমে, রামকৃষ্ণ সেবাব্রত আশ্রমে আপনারা আসবেন, দর্শন করবেন, খুবই সুন্দর। তাই আমি অনুরোধ করব আপনারা পারলে সত্যি এখানে আসবেন। আর যেভাবে মন্দির মানে অতুলনীয়, আপনারা এসে মুগ্ধ হয়ে যাবেন। এবারে যেটা হচ্ছে আপনার কল্পতরু উৎসবে মানে যখন হচ্ছে 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেব বলেছিল আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, ভগবান শ্রীরামকৃষ্ণ সেটা এখানে তুলে ধরেছে। তারপরে মন্দিরের যে আপনাদের হলঘর এত সুন্দরভাবে মানে এত বড়োভাবে, যেটাকে আপনারা মন্দিরে গিয়ে নাট মন্দির বলেন সেটা বলতে পারেন, এত সুন্দর। এখানে প্রোগ্রাম হলে অনেক লোক মানুষজন এসে বসে অনুষ্ঠান দেখতে পারেন। এখানে সারা বছর কি কি অনুষ্ঠান হয় সেগুলো আমি শ্যামলবাবুকে জিজ্ঞাসা করে নেব, এবং রামকৃষ্ণদেবের যেসব পার্শ্বদ ছিল তাদেরও ফটো উনি তুলে ধরেছেন। পার্শ্বদের স্বামী বিবেকানন্দ আছে, তারপর হচ্ছে স্বামী প্রেমানন্দ, এরকম প্রত্যেক পার্শ্বদের ছবি তুলে ধরেছে। আর মন্দিরটাকে মানে মন্দির আশ্রম বলুন মন্দির বলুন এত সুন্দরভাবে করেছে মানে বলার মতন না। তারপরে এখানে বসার জায়গা আছে, তারপরে এখানে যখন আরতি হবে, তারপরে বড় বড় অনুষ্ঠান হবে, সব এখানে দেখা যাবে। তারপরে ঝাড়বাতি করেছে। আমি চাইবো আমার দর্শকরা দেখার পর একবার ধুলাগড় থেকে নেবে দেউলপুর অটো করে লাইব্রেরি বললে আপনারা এখানে এসে যেতে পারবেন এবং দর্শন করতে পারবেন। বলুন ওটা আপনাকে জিজ্ঞেস করব পরে। দেখুন এই রামকৃষ্ণদেব কত সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলে ধরেছে। আমি এখানে যিনি শ্যামলবাবু, ওনাকে আমি সব জিজ্ঞাসা করব। আপনাদের প্রথমে মন্দিরে সব এগুলো দর্শন করিয়ে দিই। আর এখানে আপনারা মানে এই ব্লগ দেখার পর একবার অন্তত আসবেন। এখানে এসে আপনারা এখানে না এলে, এই মন্দিরে না এলে বুঝতে পারবেন না এই গ্রাম্য পরিবেশে দেউলপুরে এত সুন্দর যে রামকৃষ্ণ সেবাব্রত আশ্রম করে তুলেছে, সে আমার মুখে ভাষা নেই বলার মতন। সেই জন্য আমি দর্শকদের অনুরোধ করব অন্তত এখানে এসে যে কোনো একটা অনুষ্ঠানে এসে দিনের বেলা হোক রাতের বেলা হোক ধুলাগড় থেকে নেবে, বলবেন দেউলপুর রামকৃষ্ণ আশ্রম, আপনাকে অটো বা টোটো করে নিয়ে চলে আসবে, একদম আশ্রমের সামনেই নামিয়ে দেবে। জয় রামকৃষ্ণ। আচ্ছা, এই মন্দিরে এলে আপনারা প্রদক্ষিণও করতে পারেন। এই যেরকম অনেক মন্দিরে থাকে যেটা, সেটাও এখানে করা যাবে, কোনো অসুবিধা নেই। আর কত বড় প্রদক্ষিণ করা। এটা হচ্ছে ভোগঘর, প্রসাদ ঘর, ভোগঘর। মানে এত সুন্দর এই গ্রাম্য পরিবেশে ইনি এই শ্যামলবাবু একটা যে রামকৃষ্ণ সেবাব্রত আশ্রম গড়ে তুলেছে। এটা হচ্ছে ঠাকুরের স্বয়ংঘর। দেখুন মানে মন্দিরের পাশেই স্বয়ংঘর আছে ঠাকুরের, এটাও আপনারা দর্শন করুন। এখানে গান শেখানো হয়। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন মায়ের সাথে। কারা শেখেন এখানে?
নমস্কার। আপনি আপনাকে আমি প্রশ্ন করব কয়েকটা। আপনার নাম কি, আর আপনি এই রামকৃষ্ণ সেবাব্রত দেউলপুরে কি করেন এবং কি শেখান, এগুলো বলুন। তো আমি ভক্ত হিসাবে আসি। হ্যাঁ? ভক্ত হিসাবে আসি। হ্যাঁ। গান শিখি। গান শেখেন? গান শিখি। ও, বৃহস্পতিবার আমাদের স্যার আসে, হ্যাঁ। এখানে গান শেখানো হয়। আর শনিবার আমাদের তবলায় তালিম দেওয়া হয়। আর আপনি মন্দিরে সেবা করেন, হ্যাঁ, আমরা রোজই আসি। মানে ঠাকুরের সেবা করেন? সেবা করি, হ্যাঁ। সব সেবাই করবে ঠাকুরের। ঠাকুরের আর আর আপনি? আমি শ্রী ঘেটুচরণ মাল। হ্যাঁ, শ্রী ঘেটুচরণ মাল। মালিক। হ্যাঁ। তা আপনি কি ও ঠাকুরের সেবা করেন না, তো? আমি হচ্ছে যে ঠাকুরের যেসব অফিসিয়াল কাজগুলো থাকে, হ্যাঁ। যেমন খাতাপত্র এইসবগুলো, ওইগুলো সব কাজগুলো করি আর কি। এই মন্দির কত বছরের এবং এই মন্দির কেন আপনারা এইখানে গড়ে তুললেন, তারপরে এখানকার ওয়েলফেয়ার কি কি, আপনি তো সব বলবেন, বলুন। যেটা হচ্ছে যে একটু বাইরে গিয়ে বলুন। 2001 সাল থেকে 2001 সাল থেকে এখানে হচ্ছে মন্দিরের শুভ সূচনা হয়েছিল। হ্যাঁ, তখন হচ্ছে যে মন্দিরের তেমন কোনো বিল্ডিং বা অন্য কোনো কিছু ছিল না। না, তারপরে আস্তে 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 গ্রামে কিছু হিতৈষী মানুষ তারা এই কাজে তালেতে তাদের উৎসাহ দেন আমাদের ঘরে। সেই থেকেই হচ্ছে যে এই মন্দিরে একটা নির্মাণ করতে হবে। সেই সম্পর্কেই আমাদের একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে বম্বে বিভিন্ন জায়গায়, তাহলে হচ্ছে যে বম্বে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, যেমন এই আমাদের আশেপাশে গ্রামে বহু জায়গায় মানে কিছু কিছু বিত্তশালী মানুষ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই মন্দিরের উদ্দেশ্য সম্পর্কে তাদের অভিহিত করে আমরা তাদের একটু উৎসাহ বর্ধন করতে তারা আমাদের এই মন্দির নির্মাণের জন্য তারা মুক্ত হস্তে দান করেছেন। এবং এবং এইটাকে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য যে প্রচেষ্টা, সেটা হচ্ছে যে আমাদের শ্যামলবাবু ওইসব করেন আর কি। আর হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আমাদের এখনও হচ্ছে যে কিছু কিছু ঘাটতি থাকছে, যেগুলো হচ্ছে যে আমাদের সাধু নিবাস এসে থাকা এবং ভক্তমণ্ডলী থাকার ঘর, এইসবগুলো এখন হচ্ছে যে তৈরি করতে যদিও পারা যায়নি, আমরা চেষ্টা করছি অদূর ভবিষ্যতে এইগুলো আমরা হচ্ছে যে তৈরি করতে পারবো। সেটা আমাদের ঠাকুরের আশীর্বাদ আছে, এটা আমি মনে করি। আচ্ছা, আপনাদের কোন মানে মহারাজ এসে এই উদ্ঘাটন করে গিয়েছিলেন? হ্যাঁ, মানে ইনি মহারাজ আমাদের এটা 22 সালে 2022 সালে, এটা হচ্ছে ডিসেম্বর মাসে 3রা ডিসেম্বর, হ্যাঁ 1 ডিসেম্বর উনি এটা মন্দির উদ্বোধন করেছিলেন। দিব্যানন্দজি মহারাজ উনি বর্তমান হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট এবং সারদা মঠের উনি সম্পাদক ছিলেন। আচ্ছা, আপনারা মঠের সঙ্গে তো মানে যুক্ত আছেন? হ্যাঁ, আমরা হচ্ছে যে যেটা হচ্ছে যে ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত একটি সংস্থা আমাদের। এটা হচ্ছে আমাদের হাওড়া জেলা ভাব প্রচার পরিষদের অন্যতম সদস্য আমরা। আচ্ছা, আপনাদের মঠে মেন কি কি উৎসব পালন করেন? আমরা এখানে যেগুলো উৎসব পালি, মায়ের জন্মতিথি, তারপরে 1 ডিসেম্বর হচ্ছে যে আমরা র্যালি বার করি, তারপরে কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব সব তো মেন। হ্যাঁ, কল্পতরু উৎসব 12ই জানুয়ারি স্বামীজির জন্মতিথি। এবার স্বামীজির জন্মতিথি এবং হচ্ছে মায়ের জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি এবং আনুষঙ্গিক যেমন রাম নাম পাঠ হয় এবং হচ্ছে যে সকাল সন্ধ্যায় যেরকম হচ্ছে পূজা আচ্ছা যেমন হয় তেমনি হয়। আরও বিভিন্ন কাজের যেমন সেবামূলক কাজের জন্য হচ্ছে যে ধুতি শাড়ি
এই সব জিনিস দেওয়া হয় আর কি। মানে সেবামূলক আপনারা সেবামূলক দারিদ্রদের দারিদ্র লোকেদের তাদের হচ্ছে যে বস্ত্র বিতরণ, বিতরণ, তারপরে হচ্ছে আরো অন্যান্য জিনিস। এগুলো কবে করেন? এগুলো কোনো অনুষ্ঠানের সময় করেন? পুজোর সময়তে যেমন বস্ত্র বিতরণটা হয়, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অন্যান্য সময়ে আমরা করি আর কি। আচ্ছা, আপনাদের এখানে দুর্গাপুজো করেন? এই না, দুর্গাপুজোটা হয় না। কেন? মঠ করলে অনেকে দুর্গাপুজো, কিন্তু আমাদের হচ্ছে আর্থিক সেই রকম না থাকার জন্য এই কালী পুজোটা করে। কালী পুজোটা হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো, মঠে অনেক রকম অনেক পুজো হয়, কিন্তু হচ্ছে যে মানে আর্থিক একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে, আর যেটা হচ্ছে সমস্যাটা একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের তাই এখানে অঞ্চল। এখানে সবচেয়ে বড় একটা দেখছি, এখানে গান শেখানো হয়, তবলা শেখানো হয়। এটা তো একটা সেবামূলক কাজ। এর বিনিময়ে কি কোনো অর্থ নেন আপনারা? এগুলো আমাদের সামান্য যেমন মাসে 150 টাকা নেওয়া হয়। আপনাদের কোনো চিকিৎসার ব্যবস্থা আছে? চিকিৎসার হচ্ছে হোমিওপ্যাথি। ওটা কবে হয়? ওটা হচ্ছে প্রতি সোমবার হয়। প্রতি সোমবার। ওটা সকালবেলা না বিকেলবেলা? বিকেলবেলা। বিকেলবেলা। আর আপনাদের মঠ খোলার সময়টা বলে দিন। মঠ খোলার সময়টা হচ্ছে যে এবার সকাল 7টা পর্যন্ত, 7-8টা পর্যন্ত সব হচ্ছে যে পুজোর ব্যাপার থাকে। সকালে পুজো, আর বিকেলবেলা যেরকম হচ্ছে 4টে থেকে এবং 7:30-8টা পর্যন্ত হয়ে যায় আর কি। ওই সময় আরতি হয়তো, আরতি হয়ে তারপরে বন্ধ হয়। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় আপনাদের মঠে, মনে করুন অনেক দূর থেকে, এখন তো আপনাদের থাকার ব্যবস্থা তৈরি হয়নি, অনেকেই দূর থেকে মানে হচ্ছে ফোন করছেন যে আমরা যদি ওখানে গিয়ে 2 দিন থাকি বা 1 দিন থাকি, তাহলে ওখানে কিছু করা যাবে কি? তা সেটা হচ্ছে যে ওই পরিষেবাটা দেওয়ার মতন নেই আমাদের। যেমন হচ্ছে সেটা আপনি বলে দিয়েছেন, আমাদের তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হবে। যাকে আমি জানতে পারলাম। আরও মানে দাদা কি আপনি কি তবলা শেখান? তা আপনার নাম বলুন। হ্যাঁ, সনাতন পণ্ডিত। দেখুন, এখানে সেবামূলক কাজ অনেক কিছু হয়ে আছে। এই সনাতনবাবু এখানে হচ্ছে তবলা শেখায় প্রত্যেক শনিবার করে। আপনি কিছু বলুন। এখানে ধরুন, এখানে তবলা শেখানো হয়। এটা ধরুন। যারা এখানে সঙ্গীত শিক্ষক আছেন, উনি বৃহস্পতিবার আসেন। উনি বৃহস্পতিবার গানটা শেখান, এবং তার যে গানের সাথে যে সঙ্গত, অর্থাৎ গানটা ঠিকঠাকভাবে যাতে তৈরি হয় তার জন্য যে তালিমের প্রয়োজন, সেই তালিমটা আমি শনিবার দিন এখানে দেওয়া হয়। দেখুন, এটাও একটা সেবামূলক কাজ। এখানে শেখাচ্ছে, দেখুন, তবলা। ইনি আশ্রমের শেখেন। আপনি তবলা শেখেন? হ্যাঁ, আমি তবলা শিখি। আপনার নাম? আমার নাম ভলিবাত। যাক, এখানে দেখুন সেবামূলক কাজ খুব ভালোই হয়। তারপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্টেরও কাজ আছে। আচ্ছা, এটা কি মহারাজের ঘর আছে এখানে? মহারাজরা এলে এই ঘরে থাকেন আপাতত। তারপরে এটা অর্থেরও তো ব্যাপার আছে অনেক। যখন অর্থে আরও উন্নতি হবে, তখন আরও মঠ আরও মস্ত বড় হবে। তা মোটামুটি আমি সম্বন্ধে জানতে পারলাম, আশ্রম সম্বন্ধে। আমাকে শ্যামলবাবু অনেক হেল্প করছে। দেখুন, আশ্রমের সবচেয়ে হচ্ছে এখানে টেলারিং শেখানো হয়। আমি অনেক মঠে গিয়েছি। এগুলো হচ্ছে সেবামূলক কাজ। এখানে টিচার কি আছে? আপনাকে 2-1টা প্রশ্ন করব। ধরুন, আপনি এই মঠে কবে থেকে টেলারিং শেখাচ্ছেন? এবং 16 থেকে। এবং এখান থেকে টেলারিং শিখে তারা স্বনির্ভর হচ্ছে, এবং কেউ ছোটোখাটো জায়গায় কাজও পাচ্ছে। সবই করছে ওরা। তা আপনার নাম এবং আপনি ক বছর ধরে শেখাচ্ছেন? রিম্পা মণ্ডল। আমি 2016 থেকে এখানে শেখাচ্ছি। এখানের মেয়েদের খুব আগ্রহ, শুধু মেয়েদের নয়, এখানে যারা হাউসওয়াইফ আছে তাদেরও খুব আগ্রহ শেখার, আর ওরা খুব মন দিয়েই কাজ শেখে। আচ্ছা, এখানে টেলারিংয়ের মেশিন কটা আছে? মেশিন অনেকগুলো আছে, আপনি যান। আপনার চ্যানেলের নাম কি? আমার জগন্নাথ রায়। আচ্ছা, দেখুন, এখানে টেলারিং কতগুলো মেশিন আছে দেখুন।
মানে এখানে সেবামূলক কাজ খুবই ভালো হয়। শ্যামলবাবু অনেক অনেক মানে আমি এখানে না এলে এত কিছু জানতে পারতাম না। এখানে হচ্ছে টেলারিং টেবিল, এখানে কাটিং হয়। তারপরে এই হচ্ছে মেশিন, দেখুন 1 2 3 4 5 6-7টা মেশিন আছে। তারপর এখানে এই দেখুন এরা প্রশিক্ষণ নিচ্ছে। আচ্ছা, এখানে তুমি প্রশিক্ষণ নিচ্ছ, কি ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে তো। এবং শিখে কি করবে? শিখে পরবর্তীকালে কাজ করার ইচ্ছা আছে। কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, এখানে কি কি কাজ করা হয়? শাড়ির সব সমস্ত রকমের লেডিস আইটেম শেখানো হয়। শেখানো হয়। আচ্ছা, আধুনিক ডিজাইনের যা কিছু এখন পোশাক আছে সব। হ্যাঁ, সব শেখানো। এই দেখুন কাজ শেখাচ্ছে, দেখুন কাটিং কত সুন্দর। যে এই রামকৃষ্ণ আশ্রমে দেউলপুরে এত কাজ হয়, আমি না এলে তো জানতে পারতাম না, এত সুন্দর। তারপরে এই টেলারিংয়ের যেখানে দেখুন এখানে সব সারদামণি, তারপরে হচ্ছে অন্নপূর্ণা, এইসব ছবি দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে আপনার এখানে সারদামণি বসে রয়েছেন। ও আমার তো আমি চালুই করি। মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে, মানে আমার মুখে ভাষা নেই। আপনারা দেখুন কীরকম চূড়া বিশিষ্ট এই মন্দির। এইখান থেকে দেখতে মানে মুগ্ধ হয়ে যাবেন এইখান থেকে দেখলে। আর রামকৃষ্ণদেবের যে বেদিতে বসিয়েছে, যে পাথরের যে বেদিটা তৈরি করেছে, অপূর্ব। তাই আমি শ্যামলবাবুকে বলবো এরকম যে পাশে মা সারদামণি এবং হচ্ছে স্বামী বিবেকানন্দ, তারও বেদি যদি এইভাবে তৈরি করে আরও ভালো লাগবে। এটা আমার মানে চ্যানেল থেকে অনুরোধ থাকলো। এই হলো মন্দিরের ছাদ, দেখুন কত সুন্দর, কত বড় জায়গা নিয়ে মন্দিরটাকে। আর এখানকার এনভায়রনমেন্ট দেখুন, গ্রাম্য প্রাকৃতিক দৃশ্যও পেয়ে যাবেন এখানে এসে। এখানে এসে না থাকলে মানে না একটা দিন 2টো দিন না কাটালে ঠিক বোঝা যাবে না। এত সুন্দর পরিবেশে একটা আশ্রম গড়ে উঠেছে, রামকৃষ্ণদেবের আশ্রম মঠ। মানে না এলে, আমি অনেক মঠ ঘুরেছি, সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপর এখানে গাছপালা দিয়ে উনি সাজিয়ে কি সুন্দর করে করেছে। আর এইখান দিয়ে মন্দিরটাকে দেখুন, মানে আমার মুখে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা আসবেন অবশ্যই দেউলপুর রামকৃষ্ণ সেবাশ্রম, বা যাই বলুন, আশ্রম বলুন, মঠ বলুন, আপনারা এখানে এসে যখন থাকার ব্যবস্থা এনারা করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। যখন ব্যবস্থা হয়ে যাবে তখন আপনারা এখানে এসে 1 দিন 2 দিন কাটাবেন। আর এখানে যেসব উৎসব হয়, ভালো ভালো উৎসব, কল্পতরু উৎসব, যারা কলকাতার কাছাকাছি তারা অন্তত এসে কল্পতরু উৎসব, তারপরে জন্মতিথি উৎসব, তারপর হচ্ছে এখানকার আরও যেসব উৎসব হয় সেগুলো আমি শ্যামলবাবুর কাছ থেকে জেনে নেব। তা আমি আহ্বান করব আমার দর্শকদের যে এইটা দেখার পর আপনারা এখানে অবশ্যই সময় দিয়ে ঠাকুরের কাছে নাম করে যাবেন, এই আমার বলার বক্তব্য। এবারে আমি শ্যামলবাবুকে কিছু প্রশ্ন করব, উনি এই মঠ সম্বন্ধে বলবে, কেন এইখানে মঠ উনি গড়ে তুললেন। আচ্ছা শ্যামলবাবু, আপনাকে বেশি আমি প্রশ্ন করব না। আপনাদের যে প্রেসিডেন্ট যে আছে উনি অনেক কিছু বলে দিয়েছে। আমি বলতে চাই, আপনারা তো অনেক সেবামূলক কাজ, এটা আপনাদের মানে হঠাৎ এরম চিন্তা ভাবনা হলো কেন? এই যে মঠের আপনারা কি কোনো দীক্ষিত ছিলেন? কেন এটা করে তুললেন? এবং অনেক সোশ্যাল সার্ভিস আপনাদের দেখলাম,
এই মন্দিরে এসে আমি এই মন্দিরে না এলে আমি এত কিছু জানতে পারতাম না। এই একটা গ্রাম্য পরিবেশে এই দেউলপুরে মানে তারপরে আপনি আর দু চারটে কথা বলে দেবেন এখানে কিভাবে আসতে হয়, সেটা আপনার মুখ থেকে শুনলে আরও ভালো হবে, যাতে এখানে লোক আসে এইগুলো বলুন। হ্যাঁ, আপনি নমস্কার, আমি শ্যামল কুমার পাত্র। আশ্রমের সূচনাটা একটা ঠাকুরমা স্বামীজির ইচ্ছা অনুযায়ী এটা হয়েছে আর কি। আমার শৈশব জীবনটা ছোট থেকে আমি আমার পাশে একটা ক্লাব ছিল, দেউলপুর শক্তিপীঠ ক্লাব। ওখানে বিভিন্ন মহারাজ টহারাজ আসতেন শুনেছি আর কি, আমি দেখিনি আর কি। জনশিক্ষা মন্দিরে কাজকর্ম করতো। তা আমি ছোটোবেলা থেকে স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দের বই পড়তে তারপর আমার একটা জীবনে একটা সংকটময় অধ্যায় চলে আসে, আমার শারীরিক প্রবলেম হয়। তা আমি মুম্বাই গেছিলাম আমার চিকিৎসা করার জন্য টাটা হসপিটালে। তা সেখানে শুনি ওখানে একটা রামকৃষ্ণ মিশন আছে খাড়ে। তা ঠাকুমা স্বামীজির কৃপায় আমি ওখানে যাই। খাড়ে গিয়ে আমি দেখে অভিভূত হয়ে পড়ি মুম্বাই রামকৃষ্ণ মঠে। সালটা 2000 সাল। যে তখন আমার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা হয়, আমার এদিকে জীবনের সংকটময় অবস্থা, বুঝতেই পারছি। আমি মুম্বাই টাটা হসপিটালে গেছি, মানে আমার একটা কার্সিনো, সেই হিসাবে গেছি আর কি। আমার মনের মধ্যে একটা আমি আর কদিন আছি, যদি একটা কিছু করতে পারি আমার গ্রামের মধ্যে এরকম ঠাকুরমা স্বামীজির যদি একটা মন্দির তৈরি করা যায়, সেই মনের মধ্যে চিন্তা ভাবনা শুরু হলো দেখে আর কি। তারপর 2001 সালে 16ই নভেম্বর কালী পুজোর পর দিনকে আমার বাড়িতে, তার আগে 2001 সালে 25শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি পড়েছিল। বাড়িতে ঠাকুরমা স্বামীজি তিথি উৎসব করি। তারপরে এই যে এই বাড়িটা যেটা আমরা দাঁড়িয়ে আছি, সদ্য সোমনাথ চট্টোপাধ্যায়, ওনার খোঁজ পাই আর কি। ওনার সঙ্গে পরিচয় বেলুড় মঠে, হঠাৎ পরিচয়, ঠাকুরই আমি ওনার সঙ্গে পরিচয় করে দিলাম। তা আমি ওনাকে বললাম সমস্ত ঘটনা। প্রথম বেলুড় মঠেই কথা হয় ওনার সাথে যে আমি একটা আশ্রম করতে চলেছি। তা উনি খুব প্রেরণা দিলেন। তারপর ওনাকে নিয়ে আমার বাড়িতে একদিন বসা হলো। সেটা হচ্ছে কালী পুজোর পর দিন 2001 সাল 16ই নভেম্বর আমার বাড়িতে বসে, অর্থাৎ আমার বাড়ি বলা ভুল, আমার দাদু তিনকড়ি পাত্র ওনার বাড়ি আর কি। তা আলোচনা করলাম যে এই আশ্রমের নাম, উনি সাদরে করলেন। উনি বললেন আমি তোমাকে হেল্প করব। তা উনি বিভিন্ন বেলুড় মঠে মহারাজ দিয়ে সমস্ত কিছু আর্থিক দিক দিয়ে সমস্ত চ্যাটার্জি পরিবার আরও সব যারা আছেন, বকুলতলায় ঠকুলতলা, সবাইকে বলে ঠলে জমি থাকা আন্দোলনের বোর্ডে জমি ঠমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন। তারপর আস্তে আস্তে মন্দিরের কাজও শুরু হয়ে গেল। মুম্বাই বিভিন্ন জায়গায় গ্রামের প্রত্যেকটা মানুষের থেকে সহযোগিতা নিয়ে ভিন্ন দূর দূরান্ত থেকে আমরাই ছুটে গেছি, ভক্তরা ছুটে গেছে, গিয়ে তাদের মানুষের জনকল্যাণমূলক দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘ, ঠাকুরমা স্বামীজির সেবা এবং মানুষের সেবা, অর্থাৎ স্বামীজির আত্মানাম মোক্ষত্থান জগদ্দিতায় চ, যে স্বামীজির মন্ত্র আর কি, নিজের আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ, জগতের মানুষের যদি কিছু সেবা করতে পারি, সেই হিসাবে আমরা এই দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘ গড়ে তুলেছি। মানুষের জনহিতকর কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প বছরে একবার করে হয়। এবং অত্যন্ত এই যে আগামী সপ্তাহে বৃহস্পতিবার উদয়নারায়ণপুরে আপনারা জানেন প্রচুর বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা কিছু খাবার ওখানে গিয়ে পৌঁছে দেবো। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি। এবারে বিশাল আকার করতে গেলে আমাদের সেই ধরনের ইকোনমিক্যাল, গ্রামের মানুষ আমরা গ্রামে থাকি, ইকোনমিক্যাল ফান্ড আমাদের সেরকম নেই। যৎকিঞ্চিৎ যতটুকু আমরা পাই ততটুকু আমরা মানুষের কাজের জন্য দিই এবং ঠাকুরমা স্বামীজি কাজের জন্য আমাদের চিন্তা ভাবনা অনেক আছে। ওখানে মহারাজ বলেছেন একটু আগে, সঙ্গে সভাপতি ঘেটুচরণ মাল, অনেক ভক্ত অনুরোধ করেন যে থাকার ব্যাপারে, কিন্তু সেরকম আমাদের এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। ব্যাখ্যা করে দিয়েছে আর্থিকের জন্য আমরা চেষ্টা করছি। ওই মংস কোয়ার্টার মহারাজ থাকেন এবং এখানে দীক্ষাও দুবার হয়ে গেছে, দীক্ষা দেওয়ারও ব্যবস্থাটা এখনো হচ্ছে। হ্যাঁ, দুবার দীক্ষা দেওয়া হয়ে গেছে। কিন্তু বিভিন্ন সময় মহারাজরা থাকেন, আসেন এখানে বিভিন্ন অনুষ্ঠানে, সমস্ত কিছু এখানে কাজকর্ম চলছে। আপাতত ঠাকুমা স্বামীজি কৃপাতে সব কিছুই হচ্ছে আর কি। এবারে আরও কিছু বড় করে করতে গেলে আমাদের আরও জনসমর্থন, অর্থবল, সমস্ত কিছু অর্থবল প্রয়োজন আর কি। আর কিছু বলবেন? না, অনেক। উনি একজন মা এসেছেন, উনি সঙ্গে সহসম্পাদিকা।
আচ্ছা, আপনি আপনার নাম বলুন, আর আপনি এই মঠের সঙ্গে কিভাবে যুক্ত হলেন, আর এই মঠে আপনি কি সেবা দান করেন? ঠাকুরমার স্বামীজির কৃপায় হুম। যদি বলেন, প্রথমে আমি যখন এসেছিলাম হুম। এই মন্দির, আমার বিয়ের পর মন্দির থেকে জয়রামবাটি কামারপুকুর বাস ছাড়ার কথা ছিল, ছেড়েছিল। তো সেই দিন তো আমি একটা বলতে পারেন এটা আমার জীবনে পরম পাওয়া। ধরুন বাসের আমি সিট পাইনি বলে আমি আমার হাজব্যান্ডের সাথে রাগারাগিই করেছিলাম যে আমি কেন টাকা দিচ্ছি, আমি সিট পাবো না। সেই সিট নিয়ে রাগারাগিটাই হয়তো ঠাকুরের এত কাছে আসা, এটা সুযোগ ঠাকুর করে দিয়েছিলেন। তো একসময় যে সিট নিয়ে আমি জয়রামবাটি কামারপুকুর যাবো বলে রাগারাগি করেছিলাম, এখন কিন্তু ঠাকুরের কৃপায় যেখানেই যাই না কেন সিট আমার কোনো দিন থাকেও না, আর সিটের জন্য আমার কোনো দুঃখ হয় না। কারণ ঠাকুরকে আমি এতটাই ভালোবাসি, আমার নিজের শরীরের থেকেও বেশি ভালোবাসি। কারণ ঠাকুর অন্তর আমার প্রাণ, আর ঠাকুর মা স্বামীজি এই মন্দির আমার প্রাণই বলতে পারেন। যদি আমি এই মন্দিরে আসতে না পারি হয়তো সেই দিনই আমার সব শেষ। মানে আমি ঠাকুরকে খুব ভালোবাসি, এবং এখানে আমরা যে এসে এত লোকের ভালোবাসা, ধরুন আমি বাড়ির একজন গৃহবধূ ছিলাম, কারো মা, কারো স্বামী, কারো বৌমা, কিন্তু সেই জায়গা থেকে একটা কুয়ো থেকে আমি সমুদ্রে এসেছি। সমুদ্রে কত মানুষের সাথে আলাপ, কত মানুষের কাছে আপনজন হতে পেরেছি, কারো বোন, কারো দিদি, কারো মা, এই যে এত মানুষকে পেয়েছি সব ঠাকুরমা স্বামীজির কৃপায়। তাই বলছি এখানে আর কিছু বলার নেই। তো আমি ঠাকুরের কাছে সারা দিন চাই, সারা দিন রাত যে যতটা পারি পরিশ্রম দিই, এবং শুধু তো অর্থ হলে হবে না, পরিশ্রমের প্রয়োজন আছে। এই কারণে আমরা সবাই মিলে ঠাকুরের কাজ করি, এবং যতটা পারি বাড়ির কাজ সেরে এখানে চলে আসি আমরা মহিলারা, মানে সেবা করেন? হ্যাঁ, মোছামুছি, এবং শুধু সেবা না, ঠাকুরমা স্বামীজির কৃপায় আশীর্বাদে এই যে ভক্তদের থেকে কালেকশান, বিল্ডিং কালেকশান বলুন, বস্ত্র বিতরণ বলুন, দুস্থদের পরিষেবা, সব কালেকশানটাই আমাকে সব ছেলেরা এবং মায়েরা সকলের সাথে এটা সেবাই হ্যাঁ, বলতে পারে। এই কাজগুলো করি, এবং করি বলা ভুল, ঠাকুরমা স্বামীজি করাচ্ছে বলি আমরা করছি, হ্যাঁ, তা করাচ্ছে। না হলে করা না। সম্ভব না। ঠাকুরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তাই বলছি এই যে সংসারে আমরা একটা মালার মতন গেঁথে আছে একটা পরিবার, একটা মালাতে যেরকম অনেক রকম ফুল দিয়ে একটা মালার সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনই আমরা এই সংসারে একটা মালা বলতে পারেন ঠাকুরমা স্বামীজি সুতো। আমরা প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা মানুষজন হচ্ছে তার এক একটা ফুল। তো ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, আমাদের মন্দিরে অনেক কাজ করার ইচ্ছা আছে, কিন্তু অর্থের জন্য আমরা অনেক কাজ করতে পারছি না। তবে এত বড় মন্দির যে হয়েছে সকলের ইচ্ছায়, দেশ বলুন, আমাদের গ্রাম বলুন, শহর বলুন, সব জায়গা থেকে অর্থ এসেছে বলে আজকে এই মন্দির হয়েছে, এবং মন্দিরের কাজকর্ম চলে। আর মন্দির ভবিষ্যতে আরো উন্নতি আরও হবে। উন্নতি, দেখুন আমরা হয়তো থাকবো না, আমাদের ছেলেপিলে, তাদের নাতিপুতি বা এত মানুষ যে কাজ করেছে তাদেরও পরিবার এই মন্দির দেখে যাবে, পরম্পরা থাকবে। হ্যাঁ, যার জন্য আমরা মন্দিরের কাজ করতে চাই, এবং ঠাকুরমা স্বামীজি হচ্ছে আমাদের প্রাণ। জয় রামকৃষ্ণ। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজির সংসারের প্রত্যেকটা মেম্বার হচ্ছে আমার খুব আপনজন। জয় ঠাকুরমা জয়। স্বামীজি। তা আপনাকে বলার জন্য খুব ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। তা বন্ধু, এখানে তো মোটামুটি আমি সব কিছুই এনারা বলে দিল, আর তো আমাকে আর তো কিছু বলার নেই। তা এখানকার ওয়েলফেয়ারও দেখলেন, সেবামূলক কাজ, মানে না এলে বোঝা যাবে না। মানে আপনারা আমার চ্যানেলে দেখার পর আমি অনুরোধ করব দর্শকদের, আসবেন, দেখবেন। আর শ্যামলবাবুর ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা করবেন। তা এখানে না এলে বুঝতে পারবেন না এই যে আশ্রম, যে এরা এত সুন্দরভাবে দেউলপুরে একটা গ্রামে গড়ে তুলেছে, মানে বলার মতন নয়। তা আমার এই ব্লগটা দেখার পর আপনারা একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন, বাড়িতে বয়স্ক লোকেরা দেখতে পারবে, যারা এখনও হাঁটতে চলতে পারে না তারা দেখবে এই রকম মঠ। তারপরে আর যারা এখনও সাবস্ক্রাইব যদি পেয়ে থাকে, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় রামকৃষ্ণ দেব বলে আমি এইখানে ব্লগটা এখন শেষ করলাম। জয় রামকৃষ্ণ দেব, জয় সারদামণি, জয় স্বামী বিবেকানন্দ। এখানে হাত ধোয়ারও জায়গা আছে, কিন্তু থাকার ব্যবস্থা এখনও নেই, বর্তমানে তৈরি হবে।
বাথরুম এবং হাত ধোয়ার জায়গা আছে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, এটা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত আশ্রম বা সংঘ দেউলপুর। তো এখানে একটা বুক স্টলও আছে। দেখুন, এখানে এনারা সব কিছুই মানে গড়ে তুলেছে। দেখুন, এখানে অনেক রকম বই পাওয়া যায়। দেখুন, ধূপ, তারপরে আপনার নানা রকম সেন্ট, চন্দন আছে, বই আছে স্বামীজির। দেখুন কত সুন্দরভাবে। তো তারপরে ফটো পাওয়া যায়। এখানে একটা স্টলও করেছে এনারা। তাহলে এই মঠে এলে আপনারা এইগুলোও পেয়ে যাবেন। বুক স্টলে এলে যেগুলো থাকে, সারদা, বিবেকানন্দ সব দেখুন। আচ্ছা, আপনি কি এখানে করেন নাকি? হ্যাঁ, আমাদের আরও সবাই থাকে, আর আমরাও থাকে স্টলে। তাহলে ওই স্টলে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, ভক্তরা আসে, তখন সব কেনাকাটি বেশি হয়। আর এবারে আজকে কালকে রোববার, তো হয়তো সন্ধেবেলা রবিবারে একটু বেশি ভিড় হয়। আর বাকি দিনেও হয়, রবিবারে তার তুলনায় বেশি। ওই সব ব্যাগগুলো বিক্রি হয়, হাতের কাজের এইগুলো। ব্যাগ আছে, সেন্ট আছে। আপনাদের কি কোনো কামারপুকুর থেকে কোনো জিনিসপত্র আসে নাকি? হ্যাঁ, পল্লীমঙ্গলে ধূপ, তারপরে ব্যাগ ট্যাগ আসে। পল্লীমঙ্গল থেকে ওগুলো আসে, বাগবাজার থেকে আসে, আর তারপরে থেকে ছবি টবি আসে, সারদাপীঠ থেকে ধূপ আসে। তাহলে এগুলো আসে, ওখান থেকে এসে ইয়ে হয়, আপনারাই আনতে যান। হ্যাঁ, এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এটা বিবেকানন্দ মঞ্চ। দেখুন কত সুন্দরভাবে তুলে তুলে করেছে। মানে মঞ্চখানা বেদি একদম পাকাপাকি করে নিয়েছে পাথরে। দেখুন, পুরো শ্বেত পাথর দিয়ে বেদি করে মঞ্চ করেছে, যাতে একেবারে পার্মানেন্টলি করে নিয়েছে। তারপরে ওখানে ঝাড়বাতি দিয়ে, তারপরে লাইটিংয়ের ব্যবস্থা আছে। কত সুন্দরভাবে মানে যা করেছে একেবারে পাকাপাকিভাবে করে নিয়েছে। আর হলখানাও দেখুন কত বড়, অনেক লোক একসঙ্গে বসা যাবে এখানে। হ্যাঁ, টিভিতে মহারাজের বক্তব্য দেখানো হয়। এখানে মানে কি হয়? এখানে আপনার প্রতি রবিবার ক্লাস 4 থেকে 8, 9-এর ছেলেদের ভ্যালু এডুকেশন, যেটা মূল্যবোধ শিক্ষার ক্লাস, এটা ছেলে মেয়েদের শেখানো হয়। তো এটাও তো একটা মহৎ। হ্যাঁ। আর টিভিতে মহারাজদের বক্তব্য এই টিভি আছে, এই টিভিতে মহারাজদের বক্তব্য তুলে ধরা হয় মূল্যবোধের ওপরে, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, এগুলো দেখানো হয়। এই সঙ্গে সভাপতি সুভাষবাবু, দু চার কথা আপনি এই মঠ সম্বন্ধে বলুন। আপনাকে আর বেশি করব না। এই মঠ সম্বন্ধে দু চার কথা। পুরানো হচ্ছে, আমি নতুন এসেছি। ওরা সবাই বলেছে, অনেক বলেছে। আপনি দু চার কথা বলুন, সভাপতি যেহেতু। সভাপতি মঠ হিসেবে ভালোই চলছে, আরও ডেভেলপের দরকার। অনেক কাজ বাকি আছে, সেগুলো সবাই চেষ্টা করছে যাতে তার সুষ্ঠুভাবে হয়। বেশ কিছু টাকা পয়সার দরকার। এইটাই হচ্ছে মেন, বলুন লক্ষ্য। এইটা বলার জন্য এটাই প্রচারের দরকার। না, প্রচার না, এ তো মানুষ এমনিতে আসবে। মানুষ আসছে, কিন্তু আরও আসবে, আস্তে আস্তে হবে সব কিছু। আপনারা যে এই যে মন্দির গড়ে তুলেছেন, এ তো অনেক মহৎ, তুলনা নেই। এর জন্য আপনাদের ধন্যবাদ। না, আমাদের শুধু ধন্যবাদ দিলাম। আপনারা যদি রবীন্দ্র সদন থেকে আসেন, এই ধুলাগড়ের বাসে উঠে এই ধুলাঘর থেকে এইখান থেকে নেবে আপনারা এই টোটো স্ট্যান্ড আছে, দেউলপুরে নিয়ে যাবে। এইখান থেকে টোটো ধরে, এখানে টোটো ধরে আপনারা চলে যাবেন দেউলপুরে। দেউলপুর বলবেন রামকৃষ্ণ সেবাশ্রম।